স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলীতে লিখছেন, এখন যাকে ক্রিকেট বলা হয় আমাদের সময় ব্যাটন বল বলা হয়। এর তিনটি কাঠির ওপর ছোট কাঠি দিয়ে সেই খেলা হতো। নরেন্দ্রনাথ সেই খেলা খেলতেন স্কুল থেকে ফিরে। নরেন্দ্রনাথ না অংশগ্রহণ করলে সেদিন খেলা জমতো না। স্বামীজি টাউন হল ক্লাবে ক্রিকেট খেলেছিলেন এবং ৭৬ রানে ৬টি উইকেট পেয়েছিলেন। শঙ্করী প্রসাদ বাবু সহস্র বিবেকানন্দ লিখছেন, এর বেশি কোনো খবর পাওয়া যায় না। স্বামীজি ১৮৬৩ সালে জন্মেছেন, ১৮৮৪ সালে ঠাকুরের গায়ে চলে আসেন, তার পিতৃবিয়োগ হয়, খেলাধুলা সব তার আগে। স্বামীজি সেটা নিয়মিত করতেন, খুব ভালোবেসে করতেন, ফিজিক্যাল এক্সারসাইজ। হিন্দু মেলা হয় ১৮৭৬ সালে, তখন স্বামীজি হরিজন্টাল বারে খেলা দেখিয়ে রূপোর প্রজাপতি পেয়েছে। স্বামীজি যখন ১৪ বছর বয়স, তখন বিশ্বনাথ তাদের ঘোড়া কিনে দিয়েছিল, টাট্টু ঘোড়া। স্বামীজি আবার বিদেশে রোয়িং করেছে। স্বামীজি যখন ফিরলেন প্রথমবার বিদেশ থেকে, তারপরে কিন্তু পাড়ায় পাড়ায় জিমনেসিয়াম শুরু হয়ে গেল। নমস্কার। স্মরণে, মননে, চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ আমাদের রাধার পবিত্র সুরের বা প্রাণারাম ইউটিউব চ্যানেলের একান্ত ইচ্ছায় আমাদের পডকাস্ট সমান গতিতে এগিয়ে, বা আপনাদের আশীর্বাদে বা শুভেচ্ছায় এই পডকাস্ট এগিয়ে চলেছে। এবং আমাদের সঙ্গে আলাপচারিতায় আছেন আর কেউ নন, শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়া হয়। তরুণবাবু, অ্যাজ ইউজুয়াল আপনাকে স্বাগত। এবং আমাদের পডকাস্ট কিন্তু এগিয়ে চলেছে বেশ অনেকগুলো, এবং অনেকগুলো বেশ উত্তেজক তথা ইন্টারেস্টিং আলোচনা আমরা করেছি। আজকে আমার আলোচনা যদিও খুব একটা অপরিচিত কিছু নয়। আজকে হচ্ছে স্বামীজির প্রাক সন্ন্যাস জীবনের তথা সন্ন্যাস জীবনের পরে তিনটে হবি নিয়ে আলোচনা করতে চাই। একটা হচ্ছে স্বামীজির খেলাধুলা, স্বামীজির শরীর চর্চা এবং স্বামীজির গান। গান মানে সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও ইনক্লুডেড। এবার শুরু করি যে স্বামীজির জন্ম থেকে স্বামীজি নিজের পরিবারে স্বামীজির খেলাধুলার ব্যাপারে কোন খেলাধুলায় আপনার মনে হয় যে ওনার সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিল? স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলীতে লিখছেন, এখন যাকে ক্রিকেট বলা হয় আমাদের সময় ব্যাটন বল বলা হয়। আচ্ছা। এর তিনটি কাঠির ওপর ছোট কাঠি দিয়ে সেই খেলা হতো। নরেন্দ্রনাথ সেই খেলা খেলতেন স্কুল থেকে ফিরে। নরেন্দ্রনাথ না অংশগ্রহণ করলে সেদিন খেলা জমতো না। স্বামীজি ফুটবল সম্বন্ধে যদি শ্রেষ্ঠ কথাটি বলেছেন যে তুমি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে স্বর্গের অধিকতর সমীপে উঠতে হবে। তিনি নিজে ফুটবল খেলেছেন বলে কোনো কিছু জানা যায় না। স্বামীজি টাউন হল ক্লাবে ক্রিকেট খেলেছিলেন এবং ৭৬ রানে ৬টি উইকেট পেয়েছিলেন। শঙ্করী প্রসাদ বাবু সহস্র বিবেকানন্দ লিখছেন, এর বেশি কোনো খবর পাওয়া যায় না। যদি পাওয়া যেত, আমি সমগ্র ক্রিকেট সাহিত্যটাই তার উপর উজাড় করতাম। যে ফেক খবরটা হয় ছবি তো পরে আসে, আগে যখন ছবি আসেনি তখন যিনি লেখক, আমি তার সঙ্গে তুমুল তর্ক করেছিলেন। ও, আপনি সেই লোককে পেয়েছিলেন যিনি লিখেছিলেন? আমি নামটা বলবো না, সবাই চেনেন, সেই ক্রিকেটারটিকে সবাই চেনেন। তাই নাকি? সেই ক্রিকেটারটিকে লেখা লিখেছিলেন, বড় লেখা লিখেছিলেন। আচ্ছা, ছবি দিয়ে? ছবি দেয়নি তখন তো কম্পিউটারে তো এই করে, এখন একটা ফেক ছবি তখন তো ফটোশপিং করে না। তিনি লেখাটা লিখেছিলেন। আমি তাকে বলেছিলাম যে আপনি লিখেছেন হেমচন্দ্র ঘোষ স্বামীজিকে বলছেন বল করার জন্য। হেমচন্দ্র ঘোষ যখন আপনি যে সময়টা লিখছেন তখন ১ বছর বয়স। তাকে আমি বোঝাতেই পারিনি স্বামীজি ১৮৮৪ সালে ঠাকুরের কাছে পাকাভাবে চলে আসে, তখন তার ২৩ বছর বয়স, ২১ বছর বয়স। ফলে যা খেলাধুলা সব ২১ বছরের আগে। তিনি কিছুতেই মানতে রাজি হলেন না এবং তিনি কথা বলে গেলেন, যারা বড় খবরের কাগজে লিখেছিলেন। আমি বললাম, আপনাদের মুশকিল কি জানেন, আপনারা গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝেন না। স্বামীজি ১৮৬৩ সালে জন্মেছেন, ১৮৮৪ সালে ঠাকুরের গায়ে চলে আসেন, তার পিতৃবিয়োগ হয়, খেলাধুলা সব তার আগে। এবং টাউন হলে স্বামীজি ফুটবলে একটা লাথি মেরেছিলেন যেদিন কলকাতায় সম্বর্ধনা দেওয়া হয়। তার পরের দিন সম্বর্ধনা দেওয়া হয়েছিল টাউন ক্লাব। তো স্বামীজি সেই ফুটবল লাথি মেরে বলেছিলেন, তার উক্তিটাও, we are not going to tolerate the tyranny of the minority or majority. স্বামীজি সেটা নিয়মিত করতেন, খুব ভালোবেসে করতেন, ফিজিক্যাল এক্সারসাইজ। তিনি অম্বিকাচরণ গুহর আখড়ায় ব্যায়াম করতেন। আমাদের শরীর চর্চা যেটা, সেটা হচ্ছে আপনার গোয়া বাগানে।
প্যারালাল বার ফার নিশ্চয়ই ছিল। এবং অম্বিকাচরণ গুহ হচ্ছে গোবর গুহর কাকা, ও ও ও। বিখ্যাত কুস্তিগির গোবর গুহ। সিমি খুব সিরিয়াস এটা করতেন। হুম, হুম, এবং যখন হিন্দু মেলা হয় হুম, 1876 সালে, হুম। তখন স্বামীজি হরিজন্টাল বারে খেলা দেখিয়ে রূপোর প্রজাপতি পেয়েছিলেন। ওরে বাবারে, হ্যাঁ। তার মানে প্যারালাল বারে বা horizontal করতেন বারে? খুব খুব খুব। স্বামীজির প্যারালাল বারের খেলা দেখানোর ইচ্ছে ছিল, হুম, হুম। কিন্তু রামচন্দ্র দত্ত চলে আসায় তিনি আর অংশগ্রহণ করলেন না, কারণ পরিবারের একটি ছেলে প্যারালাল বার করতে গিয়ে তার হাত ভেঙে গিয়েছিল। ও, ও, তাই ও। যদি সেটা গিয়ে বাড়িতে রিপোর্টেড হয়, 13 বছর বয়স তো তখন, হিন্দু মেলা মানে 1876 সাল, হুম, তো সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। বিদেশে স্বামীজি আরেকটা জিনিস করতেন, অশ্বিনী কুমার দত্তের লেখায় আছে হুম, হুম, যে একজন সাধু হুম, পাহাড়ে ঘোড়ায় চড়ে এলেন। হুম, হুম, ঘোড়ায় চড়ে এসে তিনি নামলেন, হুম, একজন সাহেব ঘোড়াটাকে ধরে আস্তা বলে নিয়ে গেলেন। বেশ। এই সাহেবটা হচ্ছে গুডউইন, আর সন্ন্যাসী হচ্ছেন স্বামীজি। অশ্বিনী কুমার জিজ্ঞেস করলেন যে কি বলবো, বলে আপনি আমাকে নরেন বলেই ডাকবেন, যে নামে তিনি ডাকতেন। স্বামীজি যখন 14 বছর বয়স, হুম, হুম। তখন বিশ্বনাথ দাদের ঘোড়া কিনে দিয়েছিলেন, Okay. টাট্টু ঘোড়া। ছোট বয়সেই ঘোড়া চালাতে পারতেন, মানে হর্স রাইডিং ইট ওয়াজ অ্যানাদার হবি, তাই তো? হবি। হ্যাঁ, এবং হি এনজয়েড ইট। এবং সে পাড়ায় ঘুরে বেড়াতেন ঘোড়া চালিয়ে, হুম, ঘোড়া চড়ে ঘুরে বেড়াতেন। সেই যে সহিস ছিল তার সঙ্গে গল্প শুনতেন, স্বপ্ন দেখতেন ঘোড়া চড়ান ইত্যাদি। সবাইকে বলতেন সহিস হব, হুম, হুম, ছোট বয়সে। হুম, ঘোড়া খুব চড়তে ভালোবাসতেন। হুম। এবং এই অশ্বিনী কুমার দত্ত তো লিখেছেন তিনি ঘোড়ায় চড়ে। বেশ। আর এক্সারসাইজটা সবসময় বলছে যে দেখিস না এখনো কেমন ডাম্বেল কষি। স্বামীজির ঘরে যদি বেলুর মঠে কখনো যান, দেখবেন একজোড়া ডাম্বেল রাখা আছে। এখনো রাখা আছে? হ্যাঁ। ও হো হো। নিজে ডাম্বেল কষতেন, ব্যায়াম করতেন। হুম, এবং স্বামী এই যে প্রিয়নাথ বসু, বিখ্যাত সার্কাস ব্যক্তিত্ব, তাকে সাহেবরা প্রফেসর প্রিয়নাথ বসু বলতো, হুম, ওই মতিলাল বসুর ভাই। হুম। তিনিও বলেছেন যে শুধু জিমন্যাসিয়ামে যাওয়া নয়, যে ছাত্ররা জিমন্যাসিয়ামে আসছে না কয়েকদিন বাড়ি চলে যেতেন। হুম, হুম, কেন আসছে না? যদি দেখতেন আলস্যর কারণে আসছে না, কান ধরে নিয়ে আসতেন। হুম। আর যদি দেখতেন কোনো পারিবারিক কারণে আর আসছেন না, তাহলে সেই তাদের পারিবারিক কারণটাকে, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। আমরা তো ব্রিটিশের অধীনে ছিলাম অনেকদিন। রাধা স্বামীজি যতদিন ছিলেন ততদিন তিনি তো পরাধীন ভারতবর্ষে ছিলেন। তো ব্রিটিশাররা এসে, আমার অতটা আইডিয়া নেই যে কি কি খেলা বেসিক্যালি ওনাদের অনুকরণে বলুন বা ওনারা কি কি প্রচলন করেছিলেন, এবং তার থেকে স্বামীজির কোন কোন খেলা অনুপ্রেরণা, এই নিয়ে কোনো আইডিয়া আছে? স্বামীজি তারা ক্রিকেট, ফুটবল শুরু করেছিলেন, ফুটবল ক্রিকেট শুরু করেছিলেন। স্যার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথম ভারতীয় যিনি ফুটবলে লাথি মারেন, স্যার নগেন্দ্র প্রসাদ। তো ফুটবল শুরু করেছিলেন, সাঁতার ফাঁতার বা সুইমিং ইত্যাদি। সুইমিং খবর পাওয়া যায়। সুইমিং শুরু করেছে, কিন্তু সাঁতার কাটা তো আমাদের মধ্যে ছিলই, সাঁতার কাটা ছিল। সাঁতার কাটা ছিল। স্বামীজি আবার বিদেশে রোয়িং করেছেন, আচ্ছা। রোয়িং, এবং সেই রোয়িং এর নৌকা উল্টিয়ে হুম। কালাপানিতে ডুব, সেটাও লিখেছেন। ওহো। এবং মনে রাখতে হবে নিজে লিখছেন স্নানের উপযোগী পোশাক পরে, মানে সুইমিং কস্টিউম পরে তিনি সাঁতার কেটেছেন। মানে সেটাও শরীর চর্চার অন্যতম অঙ্গ। একদম ভাষায় যে স্নানের উপযোগী পোশাক, সুইমিং কস্টিউম পরে, এবং রোয়িং করেছেন। মানে ওই বাইচ খেলা যাকে বলে, বাইচ খেলা মানে তো রোয়িংই, সেই বাইচ খেলা অংশগ্রহণ করেছেন বিদেশে। শরীর চর্চাটাকে তখন বোধহয় স্পোর্টসেরই একটা অন্যতম অঙ্গ হিসেবে ধরা ছিল। সেটা আরো পরে স্বামীজির শরীর যখন বিদেশ থেকে ফিরলেন প্রথমবার, ইউ শুড নো গীতা বেটার দেন ইউর বাইসেপ বলাতে, এই বিপ্লবী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই শরীর চর্চা করতেন। সেটা বিবেকানন্দ অনুপ্রেরণার ফল। বিবেকানন্দের সময় কিন্তু এরকম র্যাম্পেন্ট এক্সারসাইজ হতো না, এটা তার পরে শুরু হলো। এই অনুশীলন সমিতি, মানে স্বামীজি যখন ফিরলেন প্রথমবার বিদেশ থেকে, তারপরে কিন্তু পাড়ায় পাড়ায় জিমনেসিয়াম শুরু হয়ে গেল, এবং স্বামীজির প্রেরণা যে তুমি ওই শরীর চর্চা করতে, শরীর মজবুত হলে তুমি আরো ভালো করে গীতাটা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, এবার কি আমরা স্বামীজির গানের দিকে? গানের যে স্বামীজির যে গুরু ছিলেন তিনি তো বেণীমাধব সর্বাধিকারী। বেণীমাধব সর্বাধিকারী মানে চৈতন্য লীলার সুরকার, তাকে বেণী ওস্তাদ বলা হতো। তার কাছে বাড়িতে গান শিখেছেন। স্বামীজি পাখোয়াজ বাজানোও শিখেছেন। এবং একটা কথা মনে রাখবেন যে স্বামীজি যখন গান গাইতেন তখন কিন্তু বাদ্যযন্ত্র বাজানোটা ছিল মাস্ট। যারা গায়ক তারা সকালে কেন রিদমটা আনার জন্য। রামকুমার বাবু আমার সঙ্গে খুব পরিচয় ছিল। তিনি বলতেন যে আমরা যখন গান শিখেছিলাম তবলাও শিখেছিলাম। তাই স্বামীজি পাখোয়াজের গুরু ছিল, পাখোয়াজ বাজিয়ে গান গাইতেন যাতে গলার সুরটা ঠিক হয়।
স্বামীজি যে কতখানি গান জানতেন, আমি সম্প্রতি আবার বইটা পড়ছি, সঙ্গীত কল্পতরু, বৈষ্ণব চরণ বসাকের সঙ্গে লিখেছিলেন। শুধু গলা নয়, কি করে আছে গানের কি করে গলা সাধতে হয় সেটাও শেখাচ্ছেন। এবং ভৈরবরা ওদিকে রবীন্দ্রনাথের গানে দুটো কলি ব্যবহার করেছেন, নিজে গান গেয়েছেন, পরের দিকে গান তো নষ্ট হয়ে গেল। এবং স্বামীজি কিন্তু মনে রাখবেন, ওই হঠাৎ বলে গান গাইতেন না, অ্যাকম্পানিমেন্ট ছাড়া গাইতেন না কখন। স্বামীজি বলরাম বসুর বাড়িতে গান গাইবেন, একজনকে বললেন যা ওই স্কটিশ কলেজের পাশে জগন্নাথ আছে, জগন্নাথকে দেখেছি। জগন্নাথ স্বামীজির বন্ধু ছিলেন, খুব ভালো পাকওয়াজ বাজাতেন, কিন্তু তার একটু পদস্খলন হয়েছিল। তো যখন একটি ছেলে ডাকতে যাচ্ছে, স্বামীজি নিজে বারান্দায় এসে বলছেন, শোন, স্বামী বিবেকানন্দ বলবেন, তাহলে আসবে না, বলবি সিমলে নরেন দত্ত ডাকছে। এলেন বাজারে, তানপুরা বাঁধছেন, ঠাকুর বলছেন কি পিরিং পিরিং করে তাল বাঁধছিস, তখন সঙ্গে সঙ্গে যে বোঝে না সে কথা বলে, ঠাকুর বলেন ওই দেখো। ওই গান যখন গাইতেন, যেহেতু ট্রেন্ড ছিলেন, তো একদম পুরো সব অ্যাকম্পানিমেন্ট বা তানপুরা সাথে নিয়ে রিদুমটা রেখে গান গাইতে পারতেন। আমার দাদামশাই স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন যে এখন গান গান না কেন, বলেছিলেন গলায় বক্তৃতা করে করে সেই গলাটা ট্রেমেলো আর সুর থির করে রাখতে পারি না। আচ্ছা, তখন হারমোনিয়ামের প্রচলন কোথায় ছিল না? এসরাজ বা অর্গানও আসেনি তখন? এসরাজ সুর রাখতে তো এসরাজে। শৈলজারঞ্জন মজুমদার, তাকে যদি কোনো অনুষ্ঠানে কেউ যদি চাইতো যে তিনি না আসুন, তাকে বলতেন শৈলজাদা আজকে জানেন তো মোহর হারমোনিয়াম নিয়ে গান করবে, তিনি আর যেতেন না। হারমোনিয়ামের প্রচলন ছিল তখন? হ্যাঁ, তখন তো কণিকা বন্দ্যোপাধ্যায় হারমোনিয়াম ব্যবহার করেছেন, কণিকা বন্দ্যোপাধ্যায়রা শান্তিনিকেতনে হারমোনিয়াম ব্যবহার করেছিলাম, কিন্তু আমি বলছি স্বামীজির সময় ছিলই না। কিন্তু শৈলজারঞ্জনকেও যদি কেউ বলতো যে তিনি যদি কেউ চাইতো যদি না আসেন, ওদের মোহর আজকে হারমোনিয়াম দিয়ে বাজে, তাহলে আর যাবো না। ওরা সুর রাখতেন এসরাজে, এসরাজে সুরটা রাখতেন। আফসোস হয় যে স্বামীজির গলা সম্বন্ধে শুনে, আপনার কথাই শোনা যে 30 বছর আগে বললেন যে ওনার যে এই গানের সুর গলা শুনে আমি ওই একজন বিদেশি লিখেছেন, রোমারোলা লিখেছেন যে এখন আমার মতো ইলেকট্রিকের তার বইছে, আর যারা অ্যাকচুয়াল গলাটা শুনেছেন, আচ্ছা সেটার কি কোনো প্রচেষ্টা হচ্ছে না যে ওনার গলাকে? হয়েছিল, এখনো দেখুন তো ওয়্যাক্সে হতো, যেহেতু ওয়্যাক্স শুকিয়ে যায়, মোম শুকিয়ে যায়, রিট্রিভ করা খুব কঠিন। স্বামীজি যখন দ্বিতীয়বার আমেরিকায় গেলেন, যখন শিকাগো এলেন মেরি হেলদের বাড়িতে 7 দিন ছিলেন, তো সেখানে তো মেরি হেল সব গলার রেখে দিয়েছিলেন, এবং মেরি হেলের উত্তরসূরিরা বলছেন তার কাজই ছিল যে সেইটা শোনা, সেই টেপ রেকর্ড শোনা, স্বামীজির কণ্ঠ শোনা। কারণ মেরি হেল তো বিয়ে হয়ে গেছে একজন ইটালিয়ান ব্যবসায়ীর সঙ্গে, ইটালিতে থাকতেন, কিন্তু বিবেকানন্দের বাইরে যেতে পারেননি, সেই গলাটা বারবার শুনতেন। এত আফসোস লাগে, এত গলা আমার দাদামশাই শুনেছিলেন। হ্যাঁ নিশ্চয়ই, স্বামীজির কথা বলেছে, শুনেছেন গলা। দেখুন, আপনিও সৌভাগ্যবান যে স্বামীজির গান শুনেছেন, এরকম ব্যারিটন ভয়েস। এটাই বলতে যাচ্ছি, যখন তারা কলেজে পড়তেন, তারা আসতেন স্বামীজির কাছে, স্বামীজিকে স্নান করতে দেখেছেন, স্বামীজির পায়ে কাপ মাসল টিপে দিয়েছেন, গিয়ে বলছেন যে স্বামীজি কি সুন্দর আপনার বড় চমৎকার চেহারা ছিল রে, ডায়াবেটিস চেয়ারটাকে ভেঙে দিল। আচ্ছা, রামকৃষ্ণ মিশনের এমন কোন সন্ন্যাসীর সঙ্গে আপনার পরিচয় আছে যিনি স্বামীজির গলা শুনেছেন? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আপনার পরিচয় নাই থাকুক, কিন্তু সেরকম সন্ন্যাসী নিশ্চয়ই অনেকে ছিলেন যে যারা তার গান শোনা। তাই তো আমরা কাউকে দেখিনি, কেউ দেখেনি। ধরুন স্বামীজি যা গলা শুনেছেন কারা, ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল, 1939-এ সবাই চলে গেছেন। তারপর স্বামীজির 2জন শিষ্য ছিলেন, তারা শুদ্ধানন্দজি এবং বিরজানন্দজি, তারা স্বামীজির গলা শুনেছেন, তারপর থেকে স্বামীজির গলা শোনেন। সত্যি তাই? আমি এই শ্রীধরানন্দ প্রশ্নই হচ্ছে না। ভীষণ ভীষণ। মাকে দেখেছেন সেরকম অনেককে দেখেছি, মাকে দেখেছি, গৌরী ঈশ্বরানন্দজিকে দেখেছি, অভয়শ্রী মাকে দেখেছেন, হ্যাঁ, নিত্য সর্বানন্দজিকে দেখেছি, প্রশ্ন ওঠে না। আজকে স্বামীজির ওই ছোটখাটো 3টে জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম, যে স্বামীজির শরীর চর্চা, স্বামীজির গান এবং স্বামীজির খেলাধুলো, এই নিয়ে। যদিও এই নিয়ে আগে আমরা অল্প আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা চেষ্টা করলাম যে এই 3টেকে মিলিয়ে, যদি স্বামীজি সম্বন্ধে উৎসুকতা আমাদের কখনোই থামবে বলে মনে হয় না, এবং নাই থামুক এটা চাই। যেটা কিছুক্ষণ আগে
তরুণবাবু আরেকটা আলোচনায় বলেছিলেন, আমরা যদি ওই মিশনের যেটা উদ্দেশ্য, যে একদম ইনিশিয়াল স্টেজে সবার মধ্যে যদি সেই এই ডিলিউজ করা বা আধ্যাত্মিক চেতনা যদি ইনজেক্ট করে দিতে পারি, তাহলে তাদের মধ্যে থেকেই নেতা হবে যারা, তারা সত্যিকারে সেই আধ্যাত্মিক চেতনায় নেতা হবে। জানি না সেটা কতদূর সফল হবে। আশা করি দর্শকবৃন্দ আজকে আলোচনা এনজয় করেছেন। তরুণবাবুকে ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করবো না, অশেষ অশেষ ধন্যবাদ তরুণবাবু, এবং আশা করি এরকম অনেক আলোচনা আমরা ভবিষ্যতে করতে পারবো। ভালো থাকবেন, নমস্কার।